তাহলে দেখেন 6 নম্বর অঙ্ক, স্টার কোম্পানি ইজ কম্পেয়ারিং ইটস প্রেজেন্ট অ্যাবজর্পশন কস্টিং প্র্যাকটিস উইথ দ্য ভেরিয়েবল কস্টিং মেথড। তারা অ্যাবজর্পশন এবং ভেরিয়েবলের সাথে তুলনা করে দেখে। তারপরে অ্যান এক্সামিনেশন অফ ইটস রেকর্ড অফ দ্য প্রোডাক্ট দ্য ফলোইং ইনফরমেশন। পরবর্তী দেখেন ম্যাক্সিমাম প্ল্যান ক্যাপাসিটি 40,000 ইউনিট। প্রথম কথা, ম্যাক্সিমাম প্ল্যান ক্যাপাসিটিতে কখনো পৌঁছানো সম্ভব না, তাই এটা নো এন্ট্রি। একজন মানুষের যা ক্ষমতা, একটা মেশিনের যা ক্ষমতা, তার পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারি না আমরা, কখনোই পারি না। দেখেন, একটা গাড়ি কিনলেন বা একটা মোটর সাইকেল কিনলেন, তার ক্ষমতা হলো ঘন্টায় 300 কিলোমিটার রাস্তা পার হওয়া, 300 কিলোমিটার স্পিডে চলা। এখন আমগো দেশে যদি গাড়িটার ক্ষমতা আছে 300 কিলোমিটার চলায়, পুরাটা যদি ইউটিলাইজ করতে যান, তাহলে আপনি আর নিচে নামবেন না, একবার ডিরেক্ট উপরে। কারণ আমাদের দেশের রাস্তাঘাট ওইভাবে তৈরি করা না। 300 কিলোমিটার বেগে চলার মতো যে স্ট্রাকচার লাগে, কার্পেটিং লাগে রাস্তার, ওই প্রসেসটাই বানানো না। তাদেরকে 180 কিলোমিটার 200 কিলোমিটার বেগে চলার মতো ক্ষমতা আমাদের দেশের রাস্তাঘাটের আছে। এখন আপনার ক্ষমতা আছে বাইকের 300 কিলোমিটার, যদি 300 কিলোমিটার বেগে ইচ্ছা টান দেন, তাহলে আর থামতে হবে না, ইনশাল্লাহ উপরে যাবেন গা। ঠিক একই রকম ভাবে যে কোনো কিছুরই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় যাওয়া সম্ভব না। আমার ক্ষমতা আছে, আমি 1 ঘন্টায় দৌড় দিয়া 50 কিলোমিটার যাব, আমি কিন্তু পারবো না। কারণ কেন, আমি কমে যাব, আমার আমার এত এনার্জি থাকবে না আমার পক্ষে সর্বোচ্চটা ব্যবহার করা সম্ভব না কখনো। তাহলে আমরা এখান থেকে শিখলাম ম্যাক্সিমাম প্ল্যান ক্যাপাসিটি বলতে কোনো কিছুরই কাজ হয় না, এটা তাহলে নো এন্ট্রি। তারপরে দেখেন নর্মাল ক্যাপাসিটি, স্বাভাবিক ক্ষমতা, স্বাভাবিক উৎপাদন কার্যক্রম, মানে আমি স্বাভাবিকভাবে যতটুকু উৎপাদন করতে পারি, সেটা হলো 36,000, এটা দিয়েই অঙ্ক শুরু। তারপরে দেখেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা হলো 54,000 টাকা। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট 10 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, দেখেন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 4 টাকা। মনে রাখেন, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমি নিয়মে লিখছি, 3টা সমন্বয় হয় ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। একটা হলো ম্যাটেরিয়াল, একটা লেবার, একটা ভেরিয়েবল ওভারহেড। প্রথম ক্লাসের অঙ্কে শিখাইছিলাম, এই তিনটারে একত্রে যোগ করলে হয় ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। আর তারা এই তিনটা আলাদা আলাদা না দিয়ে তিনটারে যোগ কইরা একবারে দিয়ে দিছে রেট 4 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট কয় টাকা? 4 টাকা। আমাদের পক্ষে আর সম্ভবই না এই 4 টাকার মধ্যে ম্যাটেরিয়াল কয় টাকা, লেবার কয়টা, ওভারহেড কয় টাকা, এটা আলাদা আলাদা করা আমাদের পক্ষে আর পসিবল না। এরপরে বলছে কি দেখো, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 1 টাকা। এই এন্ট্রিটা এখন নতুন, এই এন্ট্রিটার নিচে একটা দাগ দিয়ে রাখো বা একটা টিক দিয়ে রাখো। এটা আজকেই পাচ্ছি, এর আগের ক্লাসটিতে এই অঙ্কটা পাই নাই, এই এন্ট্রিটা পাইনি আমরা। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট সোল্ড, যতটা পণ্য বিক্রি করো তার পরিবর্তনশীল বাজারজাতকরণ ব্যয় মানে বিজ্ঞাপন খরচ, বাজারজাতকরণ খরচ হলো 1 টাকা। এবারে ফর দা ইয়ার 2012 দ্য ফলোইং ডাটা আর অ্যাভেলেবেল, 2012 সালের কতগুলো ডাটা দেওয়া আছে। দেখেন লেখা আছে বাজেটেড প্রোডাকশন, আমরা বাজেট করছি 36,000 ইউনিট। তোমরা একটা বিষয় দেখো, বাজেটেড প্রোডাকশনের অপর নাম নর্মাল ক্যাপাসিটি। উপরের দিকে দেখো নর্মাল ক্যাপাসিটি 36,000ই আছে, আবার বাজেটেড প্রোডাকশন 36,000ই আছে। তার মানে এই দুইটা সবসময় সমান তালে চলে, যা উৎপাদন ক্ষমতা আমি ততটুকু ব্যবহার করি, কিন্তু ম্যাক্সিমামের কোনো কাজ নাই। এরপরে খেয়াল করেন অ্যাকচুয়াল প্রোডাকশন, যেটা দিয়ে অঙ্ক করব। আমি বলছিলাম প্রোডাকশন 4 রকম, আজকের এই অঙ্কটা থেকে আমি পাচ্ছি পুরো 4টা এন্ট্রি। অ্যাকচুয়াল প্রোডাকশন হলো 30,000 ইউনিট, এটা দিয়ে অঙ্ক করতে হবে, এই অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে অঙ্ক করতে হয়। তারপরে সেল দেওয়া আছে 28,000 ইউনিট। ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 2012, ফিনিশ গুডস মানে সম্পূর্ণ তৈরি পণ্য মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মজুত পণ্য, এটা জানুয়ারি মাস বছরের শুরুতেই আছে মানে প্রারম্ভিক। বিগিনিং ইনভেন্টরি আছে হলো 1,000 ইউনিট। আনফেভারেবল ভেরিয়েন্স, এই যে প্রতিকূল একটা ব্যবস্থায় পড়ে চলে আসছে, এটার খরচ কত টাকা? 5,000 টাকা। এই আনফেভারেবল ভেরিয়েন্সটা কি? দেখো, আমরা কাজ করতেছিলাম, আমরা পড়াইতেছিলাম, পড়তেছিলাম, হঠাৎ করে কারেন্ট গেছে গা নেট বন্ধ হইয়া। তারপরে আবার নতুন করে চালু করতে হয়েছে, আমরা জেনারেটর চালু করছি, কারেন্ট ব্যবস্থা আসছে, তারপরে আমরা আবার ক্লাস শুরু করলাম। এখন এই জেনারেটর এটা অতিরিক্ত খরচ, এটা আমার উৎপাদন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, এটাকে বলা হয় আনফেভারেবল ভেরিয়েন্স। যেমন আমরা যদি চিন্তা করি, আজকে আমরা আম কিনতে যাব, আমরা আচার দিব, আচারের সিজন চলে আসছে, তাহলে আম কিনতে যাব,
কাঁচা আম বাসা থেকে ভাইবা গেছি, কাঁচা আম সম্ভবত 20 টাকা কেজি, যাওয়ার পরে যায় দেখলাম 30 টাকা কেজি। তা ভাবছিলাম যা, যায় দেখলাম আমার উল্টা হয়েছে, মানে আমি যা ভাবছিলাম তার চেয়ে বেশি হয়েছে। এই যে এটাকে বলে আনফেভারেবল, বাধা বিপত্তি হওয়া। আনফেভারেবল ভেরিয়েন্স দেওয়া আছে 5,000। একটা বিষয় মনে রাখবা, আনফেভারেবল ভেরিয়েন্স আমার উৎপাদন ক্ষমতাকে বা উৎপাদন খরচকে বাড়াইয়া দেয়। তাই আনফেভারেবল ভেরিয়েন্স সব সময় যোগ হবে। আর যদি বলো আনফেভার হইলো, ফেভার হইতে পারে না, ফেভার কিছু হইতে পারে না। ফেভার বলতে কোনো কিছু নাই, ফেভার বলতে নর্মাল, আমার সাথে যা ঘটার কথা সেটাই ফেভার, কিন্তু এর থেকে বেশি চাইপা গেলে সেটা আনফেভার। আমার পক্ষে সম্ভব যতটুকু সেটা ফেভারেই আছে আমার, কিন্তু এর থেকে বেশি চাপাই দিলে সেটাই হলো আনফেভার। তারপরে দেখো কি বলছে, অল ভেরিয়েন্স আর রিটেন অফ, সকল প্রকার ভেরিয়েন্স রিটেন অফ অবলোপন করতে হবে, মানে মুছে ফেলতে হবে, দেখাইতে হবে। ডিরেক্টলি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাডজাস্টেড দ্য কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে সমন্বয় করে দেখাইতে হবে, মানে এই যোগ বিয়োগ করে দেখাইতে হবে। এটা যদি বলে তাহলে তো বললো, না বললেও কস্ট অফ গুডস সোল্ড। তারপরে দেখো কি বলছে, পরে বলছে রিকোয়ারমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, অ্যাবজর্পশন কস্টিং, ইনকাম স্টেটমেন্ট, ডিরেক্ট কস্টিং, আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে এই অঙ্কে প্ল্যান ক্যাপাসিটি পাইছি 4টা। উৎপাদন ক্ষমতা, ম্যাক্সিমাম প্ল্যান ক্যাপাসিটি সে সবসময় হিসাবের থেকে বাইরে, হ্যাঁ বাদ, সে তার কোনো কাজ নাই। তারপরে নর্মাল প্রোডাকশন, মনে রাখবা নর্মাল প্রোডাকশন দ্বারা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট বের করতে হয়। নর্মাল প্রোডাকশন দ্বারা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট বের করতে হয়। তারপর হলো বাজেটেড প্রোডাকশন, মনে রাখবা বাজেটেড প্রোডাকশন নর্মাল প্রোডাকশন সেম হয়। বাজেটেড প্রোডাকশন নর্মাল প্রোডাকশন সেম হয়, একজন আরেকজনের বিপরীতে ভূমিকা পালন করে। তুমি যদি কখনো দেখো নর্মাল প্রোডাকশন নাই, তাহলে বুঝবা কি ওই যেটা বাজেটেড ওইটাই নর্মাল, কারণ হেরা দুইজন যমজ ভাই, একজন আরেকজনকে প্রক্সি দেয়। তারপরে হলো অ্যাকচুয়াল প্রোডাকশন, এটা হলো প্রকৃত, আমি বানাইতে চাইছিলাম যা, আর আমি বানাইছি যত, এই যতটুকু বানাইছি সেটা হলো অ্যাকচুয়াল। এই হলো তথ্য দেওয়া আছে, আমাদের আর কিছু নাই। এখন আজকে থেকে অঙ্কের ওয়ার্কিং শুরু হবে। যেমন এখন এই অঙ্কে ওয়ার্কিং করব কি করব না বুঝবো কিভাবে? আমি যদি বলি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট লাগবে, তোমাদের এই অঙ্কে কি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট দেওয়া আছে না 54,000 টাকা দেওয়া আছে? চুয়ান্ন টাকা হাজার দেওয়া। টাকা এই যে 54 টাকা হাজার দেওয়ার টাকা দেওয়া আছে। কারণে, হ্যাঁ, আমাদের লাগবে রেট। এর আগে এক ক্লাস একটা যে অঙ্ক করলাম সেখানে 60 টাকা রেট দেওয়া ছিল, তাই আমার কিছু করতে হয় নাই। এই অঙ্কে 60 টাকা রেট নাই, আমাকে 60 টাকা রেট বের করে নিতে হবে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি। সেকেন্ড যে বিষয়টা লাগবে সেটা হলো একটা সূত্র, বিগিনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি সমান সেল। এই সূত্রটার প্রয়োগ করতে হবে ম্যাক্সিমাম অঙ্কে। এখন আমি যদি বলি সূত্রটা হলো বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি সমান সেল। এই যে 4টা উপাদান বললাম, বিগিনিং, প্রোডাকশন, এন্ডিং আর সেল, এই 4টা উপাদানের মধ্য থেকে একটা না একটা অঙ্কে মিসিং থাকবে। তুমি কখনোই খুঁজবা না মিসিং কোনটা আছে, কোনো খোঁজাখুঁজির দরকার নাই। তুমি সূত্রটা লিখবা, বসানো শুরু করবা, যারে খুঁজা পাইবা না হ্যাঁ হারায় গেছে, হ্যাঁ মিসিং। তাহলে চলেন আমরা দুইটা ওয়ার্কিং করে অঙ্কটা শুরু করি। প্রথমে লেখেন ওয়ার্কিং। এই যে এখন থেকে যা অঙ্ক শুরু করতেছে এগুলো হলো এই চ্যাপ্টারের মেন অঙ্ক, আর এর আগে যে দুইটা অঙ্ক করছো ওইগুলো হলো রেডিমেড অঙ্ক। প্রথমে লিখবেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিটস। এটার জন্য একটা সূত্র মুখস্থ রাখবেন, আমি অবশ্য আপনাদেরকে লিখে দিছি। জি স্যার। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আমি কিন্তু মাঝে মাঝে ওএস লিখে লাই, ওএস মানেই বুঝবেন ওভারহেড, আর নিচে লিখবেন সবসময় নর্মাল ক্যাপাসিটি। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অঙ্কে দেওয়া আছে 54,000 টাকা, আর নর্মাল ক্যাপাসিটি প্রশ্নে বলে দিছে 36,000। ক্যালকুলেটর নেন, এটার অ্যান্সার বাই করেন। 54,000 1.5। 1.5, এটার রেট হলো 1.5। তাহলে দেখেন এই রেটটা প্রশ্নে দেওয়া থাকবে না, এটা আমাদেরকে বের করতে হবে। এটা প্রথম কথা, এটা বের করতে হবে। এক নাম্বারটা গেল। আচ্ছা, আর একটা বিষয় মনে আছে তো, এই নর্মাল ক্যাপাসিটি না পাইলে এখানে কারে বসাইতাম বলেন তো? পজিটিভ ক্যাপাসিটি।
বাজেটেড প্রোডাকশনকে বসাইতাম। সবাই খেয়াল রাখবেন, না বুঝলে আবার জিজ্ঞেস করবেন। এই ভদ্রলোকরে খুঁজবো, পাইলে চুপচাপ না বসাই দেবো। হাতেরে যদি না পাই তাহলে হ্যার জমজ বাইরে খুঁজবো। জমজ বাই হলো বাজেটেড প্রোডাকশন, তারে আইন এখানে বসাবো। আচ্ছা, 2 নাম্বার আরেকটা সূত্র, বিগিনিং ইনভেন্টরি। হ্যাঁ, কি বলো, স্যার শুনতেছি। বাজেটের কি জানি? বাজেটেড প্রোডাকশন, এটা না থাকলে লিখবো বাজেটেড প্রোডাকশন। বুঝতে পারছি? জি স্যার। হেরা পুরা আপন ভাই, দুইজন আবার জমজ, এই জন্য একজনের জায়গায় আরেকজন, একদম চেহারা সেম। এরপরে হলো 2 নাম্বার, বিগিনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি সমান সেলস। বিগিনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি সমান সেলস। এটা হলো আমাদের প্রকৃত একটা সূত্র। এই সূত্রটা আপনারা সব সময় মনে রাখবেন। কোন সময় সূত্রে উল্টা পাল্টা করবেন না, যেমনে আছে এমনি লিখবেন, কোনোদিন চেঞ্জ করবেন না। এখন কি করবেন, আপনারা মান বসাবেন। দেখেন এই অঙ্কে লেখা আছে ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 2012 1000 ইউনিট। ইউনিট স্যার, বলে ওটা হ্যাঁ কি দরকার। beginning? বলেন। স্যার ওটা কি বিগিনিং? বিগিনিং, জানুয়ারি 1 তারিখ বলছে তাই এটা বিগিনিং। আর ডিসেম্বর 31 বললে কি হইতো? এন্ডিং। এন্ডিং। অ্যাকচুয়াল প্রোডাকশন প্রশ্নে দেওয়া আছে, দেখেন অ্যাকচুয়াল প্রোডাকশন কত? 30,000। 30,000। এই অঙ্কে সেল আছে কত? সেলস প্রায় 28,000। 28,000। 28,000 ইউনিট। সেল আছে 28,000 ইউনিট, রাইট। সেলস আছে 28,000 ইউনিট, অ্যাকচুয়াল ওটা প্রোডাকশনের নিচেই। তাহলে দেখেন বিগিনিং পাইছি, অ্যাকচুয়াল প্রোডাকশন পাইছি, সেল পাইছি, তাহলে এই ভদ্রলোক নাইগা। ভেতরে ক্যালকুলেশন করে বাই করব। এটা যোগ করলে 31,000 আর ওই পাশে হলো 28,000। মাঝখানে আমি কিন্তু লাইন করি নাই, বুঝছো? মাঝখানে এক লাইন করি নাই। এটা বিয়োগ করলে হয় কয় হাজার? 3,000 ইউনিট। তাহলে দেখো এটা দেয়া ছিল না, এটা আমরা বের করে নিলাম। এন্ডিং ইনভেন্টরি 3,000 ইউনিট, এটা আমাদের বের করতে হইলো এন্ডিং ইনভেন্টরি। এতটুকু লেখা হইলে আমি সামনের দিকে আগাবো। জি স্যার। সবার হয়েছে আশা করি। তারিখ। আচ্ছা তোলেন। আজকে অনেকে লিখেন নাই, অনেকে তো জয়েনও করে নাই, তারা গ্রুপে দেখা নিবনে। আচ্ছা, সামনের দিকে আগাই। স্যার মুছে ফেললাম। রিকোয়ারমেন্ট 1, ইনকাম স্টেটমেন্ট। অ্যাবজর্পশন কস্টিং। আর কিছু লিখলাম না, ডিরেক্ট অঙ্কে গেলাম গা। প্রথমে আমরা লিখবো সেলস। এই অঙ্ক সেলস হলো 28,000 ইউনিট। এট দ্য রেট অফ টাকা 10 টাকা বইলা দিছে, 1 ইউনিটের দাম। 28,000 ইউনিট 10 টাকা করে, তাহলে 2,80,000
এরপরে লেস কস্ট অফ গুডস সোল্ড, লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে প্রথমে লিখবো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, আমি এটা বড় অঙ্ক যেহেতু প্রত্যেকটা লিখে লিখে করাবো। মনে রাখবেন এই ভেরিয়েবল, এই যে কস্ট অফ গুডস সোল্ড আন্ডারে বুঝাইছিলাম একটু আগে যে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে কাজ করতে হবে। এই অঙ্কে অ্যাকচুয়াল প্রোডাকশন কয় হাজার ইউনিট? Actual production 30,000. আর 30,000 ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট কয় টাকা রেট? 4 টাকা না? জি স্যার, স্ট্যান্ডার্ড জি, স্যার। ভেরিয়েবল। হ্যাঁ ওইটা তো ওইটাই পুরোটাই ভেরিয়েবল, standard। হ্যাঁ এটাই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, বুঝছেন? পুরোটা করে দিয়েছে। জি স্যার। হুম, তাই 4 টাকা, তাহলে এটা গুণ করি, তাহলে এটা 4 হলে 1,20,000। এরপরে লিখবেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওভারহেড এটাকেও কি করব? 30,000 ইউনিট এট দ্য রেট অফ টাকা। এটা রেটটা 1 নাম্বার ওয়ার্কিং এ বের করছি 1.5 না জানি কত হয়েছিল। জি স্যার। জি স্যার 30,000 ইন্টু 1.5 তাহলে 45,000 হয় না? জি। 45,000 হয়। এখন আমরা এটা যোগ করলে 1,65,000। এটার নাম হলো স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। এর সাথে এগুলাকে আমি দাগদা করতেছি বোঝানোর জন্য। অ্যাড বিগিনিং ইনভেন্টরি, এখন বিগিনিং ইনভেন্টরিটা দেখেন। বিগিনিং আমাদের প্রশ্নে দেওয়া ছিল 1,000। আপনারা বলতে পারবেন এই যে কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে আমি দুইটা রেট লিখছি, কত কত দুইটা রেট? স্যার 4 একটা 4 টাকা টাকা আর ইনটু 1.5 টাকা। এই যে দেখেন, একটা হলো 4 টাকা আর একটা হলো 1.5 টাকা, হাতে হাতে যোগ করলে কত হয়? 5.5 টাকা। তাহলে এটাকে 1.5 5.5 দ্বারা গুণ, তাহলে এটার অ্যান্সার আছে 5,500। চলেন যোগ করি, তাহলে কত হয়? 70,500। এরপরে লেস এন্ডিং ইনভেন্টরি। আমরা ওয়ার্কিং 2 এ এন্ডিং ইনভেন্টরি বের করছিলাম, বলেন কত? 3,000 টাকা 3,000 রে আবার ওই যে ভদ্র যে রেটটা এটা দ্বারা গুণ করব। 3,000 ইন্টু 5.5, 3 5 15, 3 5 15, তার মানে হলো 16,500। 2500। আচ্ছা, এটা বিয়োগ ফল কোন? 1,54,000। 1,54,000। এটার যোগফল হয়েছে 1,54,000। এটুকু হইলো। এবারে এই অঙ্কে বলেন আনফেভারেবল ভেরিয়েন্স নামে কিছু আছে 5,000 টাকা আছে স্যার। জি স্যার। হ্যাঁ, আনফেভারেবল স্যার। ভেরিয়েন্স আছে। আনফেভারেবল ভেরিয়েন্স 5,000। এই ভদ্রলোক সব সময় যোগ হবে, এটা যোগ করলে হয় 1,5,9, 1,59,000। এরপরে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ হবে, ওভার অ্যাপ্লাইড হলে বিয়োগ হবে। এখন আমরা বুঝবো কিভাবে। আমি অলমোস্ট একবার শিখাইছি, আবার একটু দেখেন। দেখেন তো প্রশ্নে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত আছে? স্যার ফিক্সড ফ্যাক্টরি ওভার 54,000। সবাইকে পাইছেন তো? জি স্যার 54,000। আচ্ছা, আমাদের এদিকে একটু তাকান, দেখেন এইখানে আমি কত লিখছি? 45,000। 45 কম লিখছি না বেশি লিখছি? স্যার কম লিখছেন।
কম লিখলে এটা আন্ডার অ্যাপ্লাইড যোগ হয়, তাহলে লেখেন যোগ আন্ডার অ্যাপ্লাইড, UNDER APPLIED, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা লিখবো 54,000 মাইনাস 45,000, বিয়োগ করলে 9,000 হয় না? স্যার এই 9,000 যোগ। আচ্ছা, তাহলে ওভার অ্যাপ্লাইড কেমনে বুঝবো? প্রশ্নে যা দেওয়া থাকবে তার থেকে এখানে বেশি লিখবো। বুঝছে না বুঝি নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখানে বেশি লিখলে সেটা হলো ওভার অ্যাপ্লাইড। তাহলে চলেন এটা থেকে এটা যোগ করব, তাহলে কত হয়? 1,68,000। স্যার আমি তো রেগুলার ক্লাস করতে চাচ্ছি কিনা, কি কয় না কয় বুঝি না। আচ্ছা পরে দেখুন। কত কইলা কত? 1,68,000। 1,68,000। এরপরে বিয়োগ করে দাও। স্যার এই লাইনটা আবার একটু বুঝাই দেন, শেষের লাইনটা। আচ্ছা, আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টর ওভার এটা। জি স্যার। আচ্ছা, এটা লেখার আগে তোমাকে 1,12,000। আগে থেকে 1,12,000 হলো বিয়োগফল। আচ্ছা ঠিক আছে, 1,12,000। আচ্ছা, এটার নাম হলো গ্রস প্রফিট। এটা লিখে নেই, তারপরে আমি বোঝাই। গ্রস প্রফিট, এটার নাম হলো গ্রস প্রফিট। এই হলো 1,12,000 টাকা গ্রস প্রফিট। এতটুকু আমাদের লেখা হইলো গ্রস প্রফিট পর্যন্ত। এখন আমরা আন্ডার অ্যাপ্লাইডটা শিখবো। তাহলে আরেকবার দেখি, আন্ডার অ্যাপ্লাইড হবে না ওভার অ্যাপ্লাইড হবে সেটা তুমি আগের থেকে অনুমান করবা। এখন কেমনে করবা সেটা তুমি এইখানে দেখো, এই যে 45,000 লিখছো তার সাথে তুমি প্রশ্নে যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে এইটাকে, এই লেখাটা যে আছে এটাকে তুলনা করবা। যদি দেখো প্রশ্নে বেশি লেখা আর তুমি এখানে কম লিখছো, তাহলে যতটুকু কম লিখছো সেটা যোগ করবা, এই জন্য লিখবে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আর যদি তুমি দেখো এর বিপরীত, অর্থাৎ তুমি যা লিখছো তার থেকে প্রশ্নে কম লেখা আছে, তুমি বেশি লিখছো, তাহলে যতটুকু বেশি লিখছো সেটা বিয়োগ করে দিবা। অবশ্যই এটার একটা কারণ আছে, আমি কারণটা আরেক ক্লাসে বুঝাবো। তাহলে দেখো, এই আন্ডার অ্যাপ্লাইড যোগ হয়, ওভার অ্যাপ্লাইড বিয়োগ হয়। বোঝাটা কি বুঝতে পারছি কিভাবে হবে? ফাইন্ড জি আউট স্যার। করা এবার কি বুঝছে তো? জি স্যার। তার মানে প্রশ্নের সাথে আমাদের প্রদত্ত, আমাদের রিটেন যে আমি যে অংশটা লিখছি এটাকে অ্যাপ্লাইড বলা হয়। এই যে আমি যে প্রয়োগ করছি এটার সাথে প্রশ্নে দেওয়া আছে যেটা, তার সাথে তুলনা করে দেখবো আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড। আমি কম লিখলে আন্ডার অ্যাপ্লাইড যতটুকু কম লিখছি সেটা যোগ করে দিব। আমি বেশি লিখলে যতটুকু বেশি লিখছি সেটা বিয়োগ করব। আর বিয়োগের সময় আমি আন্ডারের পরিবর্তে কি লিখবো? ওভার ওভার। অ্যাপ্লাইড। আচ্ছা, এটুকু হইলো। বাকিটুকু আমি এদিকে করতেছি, এই পাশে করতেছি বাকিটুকু। এরপরে আমরা কি করব? লেক্স অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স শিরোনাম লিখব অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্সের আন্ডারে এখন আমরা বাকি খরচগুলো লিখবো যেটা এই অঙ্কে দেয়া আছে। এর মধ্যে প্রথমেই একটা লেখা আছে হলো, সেটা হলো ভেরিয়েবল আর ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। প্রথমে আছে ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা কিছু লেখতার তার মনে, এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা দেওয়া আছে কত? 20,000 টাকা। তাহলে ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা লিখলাম 20,000। এরপরে আমরা লিখবো ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের রেট দেওয়া আছে, দেখেন কয় টাকা রেট দেওয়া আছে। ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নামে একটা রেট দেওয়া আছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের নিচে। স্যার 1 টাকা। 1 টাকা। মনে রাখবেন, এই ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স সবসময় এই সেলের ইউনিট দিয়ে গুণ হবে, সবসময় এই সেলের ইউনিট দিয়ে গুণ হবে। তাহলে আমার সেল কত আছে? 28,000। তাহলে 28,000 ইন্টু 1 গুণ করলে তাহলে 28,000 টাকা। এটা সবসময় সেল দ্বারা গুণ হয়। এই দুইটারে যোগ করব, কারণ এটা বিক্রয়ের কাজে লাগছে তাই সেল দ্বারা গুণ। এটা যোগ করলে 48,000। স্যার ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স।
1,12,000 থেকে 48,000 টাকা বিয়োগ করে দাও। কত হয় দেখো, 1,12,000 64 আছে। 1,12,000 থেকে 48,000 টাকা বিয়োগ করলে 64,000। তাহলে দেখো 64,000। আমাদের এই ছকটা শেষ। এটা তোলা শেষ হইলে আওয়াজ দিও, পরেরটা দেখাবো। একটা অঙ্কে যত ধরনের লেনদেন আসতে পারে, এই অঙ্কে কিন্তু সব দেয়া আছে। এই অঙ্কের মধ্যে সব দেয়া আছে। জি স্যার। সূত্রের সম্পূর্ণটা প্রয়োগ হয়েছে এই অঙ্কে। হ্যাঁ, এই অঙ্কে প্রয়োগ হয়েছে, রাইট। আচ্ছা, আপনারা যারা এখানে পড়েন সবাই কি প্রাইভেটে নাকি রেগুলার? সবাই রেগুলার। না স্যার, প্রাইভেটেরও আছে স্যার। স্যার আমরা রেগুলার। আপনারা স্যার সবাই প্রাইভেটের কি আছে? সবাই কি নির্বাচনী পরীক্ষায় পাস অল সাবজেক্টে পাস করছিলেন? না, অ্যাকাউন্টিং এ ফেল আসছে। এক সাবজেক্টে? এটা তো ফেল না না, না না, এটা তো জাস্ট আমরা নাম্বার দিতে স্যারকে জিজ্ঞাসা এখানে করছি। ফেল নাই, এখানে এখানে তো ইন কোর্স করছে নাম্বারের জন্য করছে কি স্যাররা আর এখানে যে আবার করছেন ওইটা পরীক্ষা নিতে জাস্ট পারে। স্যার বললো যে করছে যাবে। পাস কি 32-এ দিছে? ওই যে যে আমাদের যে একটা রেজাল্ট দিছে। হ্যাঁ হ্যাঁ, এমনিতেই পাস না 32-এই। না না, এই এখন তো নিয়ম এমনিতে চেঞ্জ। স্যার 45 বললো যে 32-এ পাস না, কারণ এটা আগে ছিল এখন নাই। স্যারকে জিজ্ঞাসা করছি মতো স্যার এটা বলছে। স্যার বললো যদি 32-এ পাস হয় তাহলে 2 নাম্বার দিয়ে সবাইকে না, পাস করা 32 দিত। 34 পাস নাই, পুরাটা হ্যাঁ এখন মিল্লা। নাই তাহলে তো। কত পান? স্যার পুরোটা দুইটা মিললেই বলছে 40 ইনকোর্স আর পাইতে। 80, টোটাল 100 থেকে 40 পাইলেই পাস। স্যার 80 মার্কে তো পরীক্ষা হয়েছে, 80 মার্কে 32 না, আর ইন কোর্স 8 না। না, আগে ছিল, এটা এখন নাই স্যার এরকম বলছে। কোনো পাশের কোনো নিয়ম নাই। ওনারা বোর্ডের তো কথা, আমাদের ওনারা এনারা তো যা আমাদের স্যার ইচ্ছে আমার বলুক, দিচ্ছে। কলেজে যা ইচ্ছা তাই বলুক, আপনি এটা মনোযোগ দিবেন না। আমি বলি রুল রেগুলেশন পড়তে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুল রেগুলেশনের মধ্যে বলাই আছে কোনো 32 48 আর হলো 8 এরকম কোনো পাশের নিয়ম নীতিমালা এখন আর প্রয়োগ নাই। এটা আগে ছিল, এটা বাদ করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? নতুন জি। যে সভা হয়েছে সে সভায় বাদ করে দেওয়া হয়েছে। এটার বয়স 2 বছর হয়ে যাচ্ছে। বাদ যে করা হয়েছে তার বয়স 2 বছর। আপনি এনি হাউ 80 আর যত থেকে মানে টোটাল ইনকোর্স প্লাস হলো আপনার বোর্ড পরীক্ষা 80 নাম্বার, এর মধ্যে যে কোনো ভাবে 40 পাইলেই পাস। এখন আপনি যদি 80 থেকে আপনি 35 পান, বা 80 থেকে আপনি 39 পাইছেন আর ইন কোর্সে 1 পাইছেন, তাতেও পাস। আপনি যদি 80-তে 80 পাইছেন, ইন কোর্সে 0 পাইছেন, তাতেও পাস। আপনি ইন কোর্সে 20 পাইছেন আর ওই 80 থেকে আপনি 20 পাইছেন, তাতেও পাস। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। কোনোভাবেই অন্যভাবে না, মানে অন্য কোনো নিয়মের কোনো পাস নাই। কলেজে অনেক কিছু বলে, এটা মনোযোগ দেওয়ার দরকার নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে দেখে নিয়েন প্রয়োজনে। তো ওনারা তো হ্যাঁ বলছে ওই যে এটাই বলছি। যে আমাদের পরীক্ষা যে পরীক্ষা হয়েছে পরীক্ষার নাম্বারের উপর ডিপেন্ড করে আমাদের ইন কোর্সের নাম্বার দিব। ওইটা হ্যাঁ স্যার তাদের আমাদের তো তাদের ইনকোর্স ইচ্ছে। হয় না। এমনি সর্বনিম্ন ইন কোর্স কত দিতে পারে, কার কি আইডিয়া আছে? সর্বনিম্ন 8 স্যার দেয়, 8 বলছিল তো সবাই। 8 হ্যাঁ দেয় তবে সর্বনিম্ন। ক্লাস করছে ভাই 15-16 মতো স্যার বলছে যে দিয়ে দিবে। সর্বনিম্ন 8 দেয়। চলেন সামনের দিকে আগাই। আর নাম্বার যদি আরো কম দেয়, বাকিটা মনে হয় তারা বিল্ডিং এর ছাদ করবো। স্যার হ্যাঁ, ওনাকে নাম্বার দিতে অনেক কষ্ট লাগে, যেই লেখা লেখছি পরীক্ষার মধ্যে 40 42 এমন করে নাম্বার দিছে প্রত্যেক সাবজেক্টে। ওরা তো খাতা দেখে নাই, স্যাররা তো খাতা দেখে নাই। স্যার অনেক স্যার তো ছিল। খাতা দেখে তাহলে শুধু ওইটার জন্য নরমালি না খাতা স্যারদের দেখে দোষ শুধু দিয়ে লাভ নাই। সাইফুল্লাহ স্যার। হ্যাঁ, স্যারদের দোষ দিয়েও সাইফুল্লাহ লাভ স্যার আর নাই। পারছে আসলে না। কি, আসলে ছাত্ররাও এত ভালো পরীক্ষা দেয় যে স্যারদের খাতা দেখতে ইচ্ছা করে না। না স্যার, আমরা তো এত- মোটামুটি ভালো পরীক্ষা দিছি। এখন দেখেন, আপনি আপনার আপনার ডিপার্টমেন্টে যদি 500 স্টুডেন্ট থাকে, হ্যাঁ, প্রাইভেট আর রেগুলার মিলে যদি 500 স্টুডেন্ট থাকে, আপনারা হয়তোবা 50 জনে ভালো দিছেন,
আর বাকি 450 গেছে আইছে চারপাশে 4 জনের দেখা লেখছে। এত খারাপ খাতার মাঝে স্যার কেমনে বুঝবো যে আপনার খাতাটা ভালো, আপনি ভালো লিখছেন? তো এই যে এভারেজে সব খাতা খারাপ থাকে, ম্যাক্সিমাম খাতা 90% খাতা সাদা থাকে। বুঝতে পারছেন? সাদা থাকে। মনের মাধুরী মিশাইয়া যা যা লিখে, আমি তো খাতা মাঝে মাঝে দেখি, বুঝছেন? আমি তো এই মাঝে মাঝে হাসি খাতা দেখি। আমি আমার ইয়ের ভিতরে আমি যখন ক্লাসে পরীক্ষা নেই, তাতেই দেখি আল্লাহর রহমতে যা লিখছে দ্বিতীয়বার তারা যা পড়াইলে সে নিজেই হাসে। স্যার এটাই তো তো সমস্যা, আপনি তো খাতা দেখে হাসতেছেন, তারা খাতা দেখে হচ্ছে ডিপেন্ড করে যে কে কত পেজ লিখছে একটা কোশ্চেন, সেটার উপরে ডিপেন্ড করে মার্ক দেয়। এবং কেউ বড় সব করে সব লিখতে পারে। শিক্ষক সব শিক্ষক এমন না, হয়তোবা স্যার দুই এই যে একজন ক্লাসে আছে দেখছি তারা যখন খাতা নিয়ে এসে দেখে আমাদের সামনেই। ও আচ্ছা, দুই একজনে হয়তোবা তার দায়িত্ব পালন করে না, সেটার জন্য সে জবাব দিয়ে দিবে, জবাব দিতে করবে আল্লাহর কাছে। কিন্তু যেভাবে খাতা অনেকে দেখে আছে ওনার খাতা দেখে। সবকিছুর মিনিং লেখ না তিন লেখা। আর একটা বিষয় হলো যে দেখা গেল কি মাস্টার্স এর খাতাগুলো, এমবিএ এর খাতাগুলো সাধারণত অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর যারা তারা দেখে। ম্যাক্সিমাম সময় দেখে যারা প্রভাষক, যারা লেকচারার, তাদেরকে সাধারণত এই খাতাগুলো দেয় না। মানে অভিজ্ঞ শিক্ষকদেরকেই এই খাতাগুলো মূল্যায়ন করার জন্য দেয়। তো খাতাগুলো সঠিক মূল্যায়ন হওয়ার সম্ভাবনা আছে। এবার আরেকটা বিষয়, এই বছর আপনাদের প্রত্যেকটা খাতা সঠিকভাবে মূল্যায়ন হবে গ্যারান্টি দিতে পারি। কারণ কেন জানেন? একজনকে যদি দেখে খাতা অবমূল্যায়ন হয়েছে, আগে একটা সিস্টেম ছিল, আমি বলি আপনাদেরকে, পরীক্ষার পুনঃমূল্যায়ন আর পুনঃনিরীক্ষণ দুইটা অন্যরকম ছিল, বুঝতে পারছেন? পুনঃমূল্যায়ন খাতাটা হলো যে আপনার খাতাটাকে আপনি যদি পরীক্ষায় পাবেন 80, ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন 80 পাওয়ার জন্য, কিন্তু দেখা গেল আপনার নাম্বার আসছে ফেল। এখন আপনি আবার করলেন পুনঃমূল্যায়নের জন্য আবেদন করলেন। এই পুনঃমূল্যায়ন করলে কি হবে? আপনার খাতাটা বের করে একজন শিক্ষককে আবার দেয়া হবে যে আপনি এই খাতাটা পুনরায় রিপিট দেখেন, এই পুনরায় খাতাটা দেখেন। তখন পুরো খাতাটা দেখার পরে যদি দেখে যে সত্যি সত্যি আপনি পাইছেন 80 আর আপনারা দিছে ফেল, তাহলে যে স্যার এই খাতায় ফেল দিছিল ওই স্যারের বিপরীতে মানে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। তো চাকরি হারানোর বা ওএসডি হওয়ার একটা চান্স থাকে, এটা পূর্ণ মূল্যায়নের ক্ষেত্রে। আর আগে ছিল পূর্ণ নিরীক্ষণ। নিরীক্ষণ মানে ওই আপনার খাতা দেখার কোনো পারমিট ছিল না, আপনি যে নাম্বারটা পাইছেন সেটা আরেকবার চেক করে দেখবো নাম্বারটা কি সঠিকভাবে কম্পিউটারে পোস্টিং করা হয়েছে কিনা, মানে ভুল নাম্বার তোলা হয়েছে কিনা, এতটুকুই জাস্ট, বুঝতে পারছেন? তাহলে এখন এই সিস্টেমটা বাদ দিয়ে পুনঃ মূল্যায়ন হয়েছে। তার মানে প্রত্যেকটা খাতার পিছনে স্যারদের নজর দিতেই হবে বাধ্যতামূলক। যে স্যার খাতায় নজর দিবে না, যদি পুনরায় মূল্যায়ন করে যদি খাতায় দেখা হয়, তার জন্য তার খবর আছে, যে তার জন্য ব্যবস্থা নিব জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এই কারণে খাতা এবার প্রপার নিয়মে হবে। আগে 3 জন শিক্ষক ছিল, মনে রাখবেন। আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 3 জন শিক্ষক খাতা দেখতো। ফার্স্ট এক্সামিনার একটা খাতা দেখতো, মনে করেন এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ মনে করেন এই যে সোহেলের খাতাটা দেখছে, হ্যাঁ, তানবীরের খাতাটা দেখছে, দেখার পরে একজন শিক্ষক ওরে 82 দিয়ে দিছে। 82 তো সম্ভব না, মনে করো 72 দিয়ে দিছে। 80-তে পরীক্ষা 72 দিয়ে দিছে। এখন এই খাতাটা সেকেন্ড আরেকজন শিক্ষকের কাছে আগে পাঠানো হইতো, ওই শিক্ষক ওরে কি করছে 60 দিয়ে দিছে। এখন এই 2 জন শিক্ষকের মধ্যবর্তী এই দুইটাকে অ্যাভারেজ করে তখন গড় মাঝখানে একটা মান ধরা হবে, অর্থাৎ মনে করো 68 ওকে দেওয়া হবে। এটা ছিল আগের পদ্ধতি। এখন যদি এমন হইতো যে একজন দিছে 22, এই 72, আরেকজনের দিছে 32, ব্যবধানটা অনেক বেশি হয়ে গেছে না 2 জন শিক্ষকের মানে, তখন এই খাতাটাকে কি করতো জাতীয় বিশ্ববিদ্যালয়, আরেকজন থার্ড এক্সামিনারের কাছে পাঠাইতো, বলতো খাতাটাকে আবার দেখেন, প্রথম 2 জনের খাতার ভিতরে অনেক পার্থক্য। তখন এই যে লোকে খাতা দেখতো, সে নতুন করে খাতা আবার নতুন করে দেখে এক্সামের রেজাল্ট দিত। এইরকম প্রসেসের কারণে দীর্ঘদিন সময় লাগতো, 6 মাস 7 মাস চলে যেত, রেজাল্ট দিতে পারতো না। এই যে লেন্দি একটা প্রসেস, এই জন্য দিতে পারতো না। এই সেশন জট কমানোর জন্য এই ফার্স্ট এক্সামিনার থার্ড এক্সামিনার এই জিনিসটা বন্ধ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একজনই খাতা দেখে, আর যখন একজনই খাতা দেখে সাথে সাথে আবার আরেকটা নিয়ম করছিল, পুনঃমূল্যায়ন যাতে করতে না পারে। এটা ইচ্ছা করে বন্ধ করে রাখছিল, কারণ পুনঃমূল্যায়ন করলে খাতা অবমূল্যায়ন হলে সেটার জন্য বিভাগীয় শাস্তি তার উপরে এসে পড়বে। এই কারণে ওই একটার সাথে দুইটা আরেকটা জিনিস ফাঁক ফোকর বন্ধ করে দিছিল। পুনঃনিরীক্ষণের ব্যবস্থা ছিল, মূল্যায়ন ছিল না। আর এখন মূল্যায়নের ব্যবস্থা উঠছে, কিন্তু খাতা একজনই দেখবো। খাতা একজনে দেখুক, যদি মূল্যায়নে মানে অব্যবস্থাপনা থাকে, অবমূল্যায়ন হয়,
ওই খাতাটা সেকেন্ড বার আরেকবার মূল্যায়নের ব্যবস্থা আছে। তার মানে আপনি আপনার প্রত্যাশিত রেজাল্ট পান নাই, আপনি আবেদন করবেন, আবার রেজাল্টই হবে। এবছর রেজাল্ট পাস হয়েছে তো, পরিবর্তন হয়েছে তো, যারা আবেদন করছিল তার 54% রেজাল্ট বাড়ছে, মানে ফেল দিয়ে দিছিল, বুঝতে পারছেন? এবছর ফেল দিয়ে দিছিল, এমন স্টুডেন্টের সংখ্যা অনেক ছিল, এর মধ্যে সবাই আবেদন করছে, যারা যারা আবেদন করছে তার 54%, যারা ফেল করছিল তার 54% আবার নতুন করে পাশ করছে। তার মানে এখন আর আগের নিয়মটা নাই, এটা বাদ হয়ে গেছে। তো খাতা এখন দেখবে, এটা মোটামুটি শিওর থাকেন। চাকরির ভয় হইলেও অন্তত পক্ষে দেখবে। এইবার সাইফুল্লাহ স্যার আমাদের শিল্পোদ্যোগ খাতা দেখাইছিল, পরে আমরা দেখছিলাম স্যার মোস্টলি প্রশ্নের মধ্যে 0 0 দিছে। মানে স্যার মোটামুটি হতো, আমার মনে হয় পুরা দেখলাম যে কিছু হইলেও লিখছে, স্যার এক কথা হইলেও দিতে পারতো। পরে স্যাররে বললাম, তো স্যার বললো তুমি পড়ে দেখো, যদি মনে হয় তাহলে নাও, কলম নাও, এক দিয়ে দাও। কিন্তু কথাটা স্যার কষ্ট করে সঠিকই দেখতেছে। বলছে। না না, সঠিকই বলছে। এই যে স্যার খাতায় নাম্বার দেয় নাই, কারণ আছে। যে দেখা গেল কি চাইছে একটা, লিখছে আরেকটা। প্রথম কথা, এই সমস্যাটা করে হলো বাংলাদেশের গাইড বই। তোমার প্রশ্ন চাইছে একটা, উত্তর তুমি গাইড বই থেকে দেখা সঠিকটাই লিখছো, গাইড বইতে যা ছিল তাই হুবহু লিখছো, কিন্তু সমস্যা কি জানো, গাইড এই উত্তরটা ভুল লেখা আছে। এখন তুমি তো আর জানো না যে উত্তরটা ভুল। এখন তুমি তো গাইড তো বই তুইলা দিয়ে পড়ছো, আর গাইড বই পড়ছো, ভুলটা তোমার ওই যে গাইডে করে রাখছে, তুমিও তোতা পাখির মতো মুখস্থ করে ওইটা নিয়ে বলিয়া উড়ে রেখে এসছো। স্যারও তো দেখছে, প্রথম লাইন পড়ে বুঝে লাইছে, উল্টা লিখছে, দিছে কাইটা। স্যার হ্যাঁ গাইড স্যার। থেকে আমরা প্রশ্ন কই থেকে পড়বো স্যার? স্যার আমরা ম্যাথটা শেষ করি। আসলে মেন বই থেকে পড়া উচিত। আচ্ছা, প্রথমে শুরু করি, আমরা ভিসি মেথড করা শুরু করলাম। প্রথমে সেলস, আমি তো মুছে লাইছি, কয় হাজার পণ্য বেচছিল জানি? 28,000। 28,000 স্যার, 10 দাম টাকা কত? করে। 10 টাকা। 10। 2,80,000 লেস। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এই শিরোনামের মধ্যে লিখবো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। এটা ছিল 30,000, আর রেটটা কত ছিল যেন 4 না? 1 টাকা দিয়েছে। 1,20,000 যোগ বিগিনিং ইনভেন্টরি। কেউ যদি ফিনিশ গুডস লিখতে চান লিখেন, কোনো আপত্তি নাই। 4 টাকা দ্বারা গুণ করে 4,000, যোগ করলে 1,24,000 লেস এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি আমরা বের করছিলাম 3,000, এখানে রেট 4 টাকা, এর আগে অঙ্ক ছিল 5.5 টাকা, এখন হয়েছে 4 টাকা। আচ্ছা, এই 4 টাকা 1.5 টাকা ছিল, এটা গুণ করলে হলো 12,000। এটা তাহলে 3 4 12,000, বিয়োগ করলে 1,12,000। এরপরে এর সাথে অ্যাড আনফেভারেবল ভেরিয়েন্স। আনফেভারেবল ভেরিয়েন্স বলেন, বলেন। স্যার বিগিনিং ইনভেন্টরি 4 না তো 5.5। এটা পাইলেন কই? না 4 হবে, ওইটা অ্যাবজর্পশন কস্টিং জানি ছিল, না। এটা গ্রেড কস্টিং। এখানে ফিক্স দেখি আসবে শুধু। না। এই যে দেখেন দেখেন, আপনি খেয়াল করেন, আগেরটা থেকে দেখে লিখবেন না। আগে রেট ছিল দুইটা, একটা ছিল 4, একটা হলো 1.5, এই দুইটার যোগফল হয়েছিল 5, বুঝছেন? আর জি এইখানে স্যার। দেখেন, এইখানে রেট কয়টা, এখানে কি দুইটা রেট না একটা রেট? একটা রেট। তাহলে এখানে শুধু একটা রেট দিয়ে গুণ হবে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখন এই দুইটা যোগ করব। তাহলে 1,12,000, 5,000 যোগ করলে 1,17,000। চলেন বিয়োগ করে দেই। 2,80,000 থেকে 1,17,000 বিয়োগ করেন।
হ্যাঁ 1,63,000। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন কত বললেন? 1,63,000। 1,63,000। জি স্যার। 1,63,000 টাকা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এখন দেখেন আমি এখন যেটা লিখতেছি এটাকে স্টার দিয়ে রাখেন, এই এন্ট্রিটা শুধু এখানেই বসে। জি স্যার। মার্কেটিং এক্সপেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আমরা পণ্য বেচছি হলো 28,000 1 টাকা দ্বারা গুণ, তাহলে এটা হবে 28,000 টাকা। এটা আগের মেথডে এটা ইসে বসাইছিলাম, কি বলে ডিরেক্ট কস্ট মানে অপারেটিং এ বসাইছিলাম। অপারেটিং এক্সপেন্স স্যার। এখন এটা লিখবো নেট কন্ট্রিবিউশন মার্জিন। নেট কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা 1,63,000 সাথে এটা বিয়োগ করলে 1,35,000। 1,35,000। 1,35,000 টাকা নেট কন্ট্রিবিউশন মার্জিন। এখন বাকিটুকু এদিকে লিখবো, লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে লিখবেন ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। ফিক্সড মার্কেটিং এক্সপেন্স 20,000। এরপরে লিখবেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। অবশ্যই মনে রাখেন এই ফ্যাক্টরি ওভারহেড এটা প্রশ্ন দেখা লিখবেন, পারলে আবার এসি মেথড থেকে দিক কেন্না বহায় দিয়েন না। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রশ্ন দেখা লিখবেন। বলেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে কত দেওয়া আছে? 54। 54,000। এটা মনে রাখেন কিন্তু, এটা সব সময় ওইখান থেকে দেখেন না বসাবেন। এই দুইটারে যোগ করলে হলো কত হয়? 74,000। 74,000। চলেন 74,000 রে বিয়োগ করে দিই। 61,000। নেট অপারেটিং ইনকাম 61,000 টাকা অ্যান্সার। নেট অপারেটিং ইনকাম চটপট তুলে ফেলেন, পরের রিকোয়ারমেন্টটাও দেখাই দিব, রিকনসিলিয়েশন, কারণ এই অঙ্কে বিগিনিং এন্ডিং দুইটা আছে। দেখেন সবার কি তোলা হয়েছে? আমি কি সামনে আগাবো? স্যার একটু, স্যার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা কি ইয়ের মধ্যে, যে গোলটার মধ্যে? আর ওটা স্যার এটা কি স্টার স্যার চিহ্ন দিয়ে দিচ্ছেন? রাখছি, স্টার চিহ্ন দিয়ে রাখছি। এই একটা স্টার দিছি না, জি আবার এর একটা স্টার দিছি, কারণ এই দুইটা জ্বালাতন করে, লাফালাফি করে। বুঝতে পারছেন? জি যেমন এই স্যার। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এসি মেথডে বসছিল এখানে, আর এখন গেছে অপারেটিং এ। আর এই যে ভেরিয়েবল কস্টিং এইটা বসছিল এইখানে, বুঝছেন? জি এইটা এইখানে বইছিল, কিন্তু এইখানে এইটা বইসা এইখানে যেটা ছিল এটারে ভদ্রলোককে পাঠাই দিছে এইখানে। এই দুইটা জায়গায় পরিবর্তন হয়, এই যে এইটা আর এটার সাথে জায়গা পরে বিনিময় হয়েছে, বুঝছেন? এইটা এই কারণে টেস্টার দিয়ে রাখছে, যাতে আপনারা এই দুইটা জায়গায় ফোকাস রাখেন। মানুষ এইটা আর এইটা এখানে একটা ভুল করে। আর এটার মধ্যে আরেকটা বিষয় দেওয়া কেন দেওয়া আছে দেখেন, এই যে এটা সেল দিয়া গুণ হয়, কি দিয়া গুণ হয় বলেন তো? সেল স্যার। দিয়া। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স সেল দিয়া গুণ হবে, মনে রাখবেন। বা পরিবর্তনশীল মার্কেটিং এক্সপেন্স। মনে করেন আপনারা এমনি বললেন, আপনাদের কোম্পানির ম্যানেজার আমি, আমাকে বললেন যে আপনি যা পণ্য বেচবেন তার উপরে 1% কমিশন দিব, এই কমিশনের লাভে আমি বেশি বেশি পণ্য বেচাম। তো বেশি বেচতে গেলে আমি কমিশন বেশি পাবো, তাই এটা সেলের উপরে ডিপেন্ড করে। সেলে তুমি আমারে বলছো প্রোডাকশনের উপরে কমিশন দিবা না,
তুমি আমারে বলছো আপনি যা বেচবেন বিক্রয়ের উপরে কমিশন, তাহলে সেলের উপরে ডিপেন্ড করে। এটা তোমরা খেয়াল করো, মোবাইল কোম্পানি বেশি বেশি করে। দেখবা যে কোম্পানির সেলসম্যানদের বেতন ফিক্সড, এরা চলাফেরা করে না, খুব মানে দোকানে কথাবার্তা কম বলে। আর যাদের ফিক্সড বেতন কম কিন্তু বলছে যত বেচবেন তার উপরে কমিশন, তাহলে দেখবেন ইচ্ছা মতো কথা বলবো। কেমনে? তোমার যদি নিজেরই একটা মোবাইলের দোকান থাকে আর তুমি যদি তোমার কর্মচারীরা বলে দাও যে আপনাদের বেতনের সিস্টেম হলো যা বিক্রি করবেন মাসে তার 10% আপনাদের বেতন। এখন কর্মচারীরা কি করবো জানো? দোকানের সামনে যে যাইবো হ্যাঁ রে ডাকবো, আসেন আমাদের মোবাইল ভালো। কারণ হ্যাঁ জানে যত বেশি বিক্রি দেখাইবো সে তত বেতন বেশি পাইবো। 50 লাখ টাকা বেচতে পারলে 10%-এ 5 লাখ টাকা তার মাসে বেতন হইব। এই বেতনের আশায় সে ইচ্ছা মতো পণ্য বেচবো। এই জন্য দেখবা ওপ্পো, ভিভো এইসব কোম্পানির ফোনগুলোর বিক্রেতা যারা মানে বিক্রয় কর্মী যারা, এরা কিন্তু দোকানে ঢুকলেই তোমার এমন আপ্যায়ন করে। অন্য স্যামসাং এর দোকানে যাইও, তোমার সাথে কথাই কইব না তেমন একটা। অ্যাপেলের দোকানে যাইবা, বেশি একটা কথাই কইব না, তুমি ওই দেখে কোনটা কিনবেন, এটা দামে তো এই শেষ। কিন্তু ওপ্পো, ভিভো, তারপরে হলো আরো যে টেকনো, এইসব দোকানগুলায় দেখো একবার ঢুকলে দেখবা এইটার মেগাপিক্সেল এত, এইটা এত, এইটা তো দুনিয়ার সবকিছু কয়া লাগবো। চলো লাস্ট রিকোয়ারমেন্ট 3 নাম্বার, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শুরু করলাম। প্রথমে হলো নেট অপারেটিং ইনকাম, নেট অপারেটিং ইনকাম, এটার মধ্যে অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশনের অ্যান্সার আইছিল কত? 64 আছে। 65। 64 স্যার। 65। অ্যাবজর্পশনের অ্যান্সার আইছিল 64,000। এরপর হলো ভেরিয়েবল কস্টিং, হাতের আইছিল কত? 61 স্যার। বিয়োগ করলে অ্যান্সার হলো 3,000। Different explain, change, চেঞ্জ ইন ইনভেন্টরি। এটার সূত্রটা হলো এন্ডিং মাইনাস বিগিনিং, এটা মনে রাখবা। এন্ডিং থেকে বিগিনিং বাদ দিলে চেঞ্জ ইন ইনভেন্টরি হয়। অ্যাবজর্পশন কস্টিং, আর একটা হলো ভেরিয়েবল কস্টিং। এতটুকু একটু উঠানো উঠাও, উঠাইয়া আমার একটু আওয়াজ দাও। সবাই এতটুকু উঠানোর পরে আমাকে বলো, তারপরে আমি এইটুকু একটু বুঝাইতে চাই যাতে এই ছকটা এরপরে আর কখনো না করাই দিতে হয় তোমাদের। এটা কি লিখছেন? ভেরিয়েবল উপরের ভেরিয়েবল কস্টিং এর নিচেরটা ডিফারেন্ট ডিফারেন্স। এক্সপ্লেন, ডিফারেন্ট এক্সপ্লেন, ডিফারেন্ট এক্সপ্লেন। স্যার এটা কি ই মাইনাস বি? আর না, এন্ডিং মাইনাস বিগিনিং, স্যার মিলছে স্যার। এন্ডিং মাইনাস বিগিনিং। এটা কি ক্লোজ করে দিব? না না, শেষ হয় নাই তো, এটা হইছে। আচ্ছা এখন প্রথম ছকে যান, প্রথম ছকে যান, যারা যারা করেন নাই তারা প্রথম ছকে যান। প্রথম ছকে দেখেন অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট এন্ডিং ইনভেন্টরির অ্যান্সারটা কত আসছিল বলেন? 16,500। 16,500। আর বিগিনিং এর অ্যান্সার কত আসছিল? 5,500। জি স্যার। জি স্যার। 5,500, 16,500 থেকে 5,500 বিয়োগ, তাহলে থাকে 11,000। কত? 11,000। এরপরে আবার অ্যাবজর্পশন কস্টিং মেথডে যান, ভেরিয়েবল কস্টিং মেথডে যান, 2 নাম্বার ছকে রিকোয়ারমেন্ট 2 তে দেখেন এন্ডিং আসছিল কত? 12,000 স্যার।
এন্ডিং 12,000 আর বিগিনিং আসছিল কত? 4,000 4,000 4,000 জি 4,000 জি স্যার। তাহলে 12,000 থেকে 4,000 বাদ, তাহলে থাকে হলো 8,000। এই বিয়োগ করলে উপরেরটার সাথে মিলে যাবে। এটার নাম হলো ডিফারেন্স টু বি এক্সপ্লেন। ডিফারেন্স টু বি এক্সপ্লেন। সিমিলার, আমি তো অঙ্ক হোমওয়ার্ক দিছি তোমাদের, তাহলে হোমওয়ার্ক গুলো অবশ্যই করবা।